আজকে আমরা ক্লাস 7-এর 11 নম্বর স্কুলটা কামরাবাদ উচ্চ বিদ্যালয় এটা 202 থেকে 203 পেজে ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের পোর্শনটা আছে, সেটা সম্পূর্ণ সলভ করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলে আসছি আজকে 202 অর্থাৎ 11 নম্বর স্কুলের ফিজিক্যাল সায়েন্সের প্রথম প্রশ্ন। একটা সিম্বল দেওয়া আছে, এটি ড্যাশ। এই সিম্বলটা কি নির্দেশ করছে? এটা হলো অপশান দিয়েছে সেল, অপশান বি সুইচ, অপশান সি তার, অপশান ডি হলো বাল্ব। অবশ্যই এটা একটা বাল্বের চিহ্ন, তাহলে অপশান ডি হবে। তারপরে দেখো প্রদত্ত বিকল্পগুলির মধ্যে চৌম্বক পদার্থটি হলো অপশান এ তামা, অপশান বি নিকেল, অপশান সি রূপো, অপশান ডি হলো প্ল্যাটিনাম। লোহা, নিকেল, কোবাল্ট এটা হলো চৌম্বক পদার্থ। এখানে অপশান বি নিকেল আছে, তাহলে অপশান বি নিকেল হবে। 3 নম্বর, ইট তৈরি করতে সৌরশক্তি, অপশান এ সৌরশক্তি, অপশান বি তাপশক্তি, অপশান সি তড়িৎ শক্তি, অপশান ডি রাসায়নিক শক্তির প্রয়োজন। তাহলে ইট তৈরি করতে অপশান বি তাপশক্তির প্রয়োজন। তড়িৎচুম্বক ব্যবহৃত হয় না। 4 নম্বর প্রশ্ন, তড়িৎচুম্বক ব্যবহৃত হয় না। অপশান এ মোটরে, অপশান বি ফ্রিজের দরজায়, অপশান সি ডায়নামোয়, অপশান ডি ঘরের বাল্বে। মনে রাখতে হবে ঘরের বাল্বে কোনো তড়িৎচুম্বক প্রয়োজন হয় না, তাহলে অপশান ডি। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে তড়িৎ কুপরিবাহী পদার্থটি হলো অপশান এ লোহার স্কেল, অপশান বি তামার স্কেল, অপশান সি কাঠ, অপশান ডি প্ল্যাটিনাম তার। তাহলে তোমরা সবাই জানো যে এখানে লোহার স্কেল তড়িৎ পরিবহন করতে পারে, তামার তার তড়িৎ পরিবহন করতে পারে, প্ল্যাটিনাম তার তড়িৎ পরিবহন করতে পারে, কিন্তু কাঠ তড়িৎ পরিবহন করতে পারে না, তড়িতের কুপরিবাহী। তাহলে আমরা কি বলবো? কাঠ বলবো। আমরা বলবো কাঠ বলবো, তাহলে অপশান সি বলবো। অপশান সি হবে কাঠ। কাঠ হলো তড়িতের কুপরিবাহী। তাহলে 1-এর দাগের প্রথম উত্তরটা আমরা পেলাম বাল্ব, দ্বিতীয়টা নিকেল, 3 নম্বরটা ইট তৈরি করতে তাপশক্তি দরকার, তারপরে 4 নম্বরটা আমরা উত্তর পেলাম সেটা ঘরের বাল্বে, আর 5 নম্বরটা তড়িতের কুপরিবাহী পদার্থটি হলো সেটা হলো কাঠ। চলে আসছি 2-এর দাগে। 2-এর দাগ হলো 2-এর দাগে একটা প্রাকৃতিক চুম্বক ড্যাশ পাথর। প্রাকৃতিক চুম্বক এটা হলো লোডস্টোন পাথর। প্রাকৃতিক চুম্বক ড্যাশ পাথর লিখব লোডস্টোন। প্রাকৃতিক চুম্বক ড্যাশ পাথর, প্রাকৃতিক চুম্বক লোডস্টোন পাথর। সৌরশক্তি হলো ড্যাশ শক্তি। সৌরশক্তি হলো ড্যাশ শক্তি, এটা হলো অপ্রচলিত। সৌরশক্তি হলো অপ্রচলিত শক্তি। আকর্ষণের পূর্বে ড্যাশ ঘটে, অবশ্যই আবেশ ঘটে। আকর্ষণের পূর্বে কি হয়? আবেশ ঘটে। তারপরে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি কোথায়? এটা হলো মেরুতে, মানে মেরু অঞ্চল, মানে চুম্বকের যে মেরু আছে, তাহলে আমরা শুধু এটা মেরুতে লিখব।
চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি মেরুতে। চুম্বকের স্ট্রিপ এটা থাকে কোথায়? এটিএম কার্ডে। এটা আমরা লিখব এটিএম কার্ডে। তাহলে প্রথম অপশান প্রাকৃতিক চুম্বক হলো লোডস্টোন। তারপরে সৌরশক্তি, অপ্রচলিত শক্তি, আকর্ষণের পূর্বে আবেশ হয়, চুম্বকের আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি মেরুতে, আর চুম্বকিত স্ট্রিপ এটা এটিএম কার্ডে থাকে। এটিএম কার্ড। এরপরে আমরা চলে আসছি একটি অস্থায়ী চুম্বক হলো একটি অস্থায়ী চুম্বক, অর্থাৎ যে চুম্বকের চুম্বকত্ব স্থায়ী নয়। মনে রাখবে প্রাকৃতিক চুম্বকের চুম্বকত্ব স্থায়ী, কিন্তু অস্থায়ী চুম্বকের উদাহরণ হলো সেটা হলো তড়িৎ চুম্বক। সেটা আমরা কি বলবো? তড়িৎ চুম্বক। তাই তড়িৎ চুম্বকের চুম্বকত্ব অস্থায়ী, তাহলে এটা আমরা লিখব তড়িৎ চুম্বক। তাহলে একটি অস্থায়ী চুম্বকের নাম হলো সেটা হলো তড়িৎ চুম্বক। সুইচ অফ অবস্থায় বর্তনী চিত্র আঁকতে বলছেন। দেখো সুইচের এরকম ছবিটা আঁকবে। তাহলে এইটা হলো, আমরা কি বলবো, এটা হলো সুইচের ছবি। তাহলে সুইচ অফ অবস্থায় মানে আমরা যে বর্তনী চিত্রটা আছে সেটা এরকমভাবে আঁকতে হবে। আচ্ছা, এলইডির পুরো অর্থ কি? এলইডি হলো লাইট এমিটিং ডায়োড। দেখো ফুল ফর্মটা লিখছি। এলইডি লাইট এমিটিং ডায়োড। এলইডি LIGHT লাইট, এমিটিং EMITTING, ডায়োড DIOD। তাহলে লাইট এমিটিং ডায়োড, এটা হলো এলইডির পুরো অর্থ। তাহলে আমরা আজকে ভৌতবিজ্ঞান পোর্শন বা ফিজিক্যাল সায়েন্স পোর্শনে সম্পূর্ণ সলভ করলাম। চলে আসছি এবারে লাইফ সায়েন্স পোর্শন, যেটা 203 পেজে আছে, দেখে নাও। অস্থানিক, প্রথম প্রশ্ন হলো অস্থানিক মূল দেখা যায় অপশান এ আম গাছে, অপশান বি ধান গাছে, অপশান সি নয়নতারা গাছে, অপশান ডি বট গাছে। এটা হলো অস্থানিক মূল আমরা দেখতে পাই, সেটা হলো অপশান বি হলো ধান গাছে। তাহলে ধান গাছে আমরা অস্থানিক মূল দেখতে পাই। জবা ফুলে স্তবকের সংখ্যা অপশান এ 3টি, অপশান বি 2টি, অপশান সি 4টি, অপশান ডি 5টি। জবা ফুলের স্তবক আমরা কটা পাবো? চারটে স্তবক পাবো। তাহলে অপশান সি বীতি, দলমণ্ডল, পুংকেশর চক্র, গর্ভকেশর চক্র। তাহলে জবা ফুলের 4টে স্তবক, তা সেই জন্যে আমরা 4, অপশান সি বলবো। বীজ তৈরি হয় ফুলের ড্যাশ অংশ থেকে, অপশান এ গর্ভকেশর চক্র, অপশান বি ডিম্বাশয়, অপশান সি ডিম্বক, অপশান ডি পরাগধানী। মনে রাখতে হবে এটা হবে অপশান সি হবে ডিম্বক। তাই বীজ তৈরি হয় ফুলের ড্যাশ অংশ থেকে, এটা ডিম্বক থেকে সৃষ্টি হয়। 2-এর দাগের 1-এরটা, আমের বীজে ড্যাশটি বীজপত্র থাকে। আমের বীজে আমরা কি বলবো? 2টি বীজপত্র থাকে। আমের বীজে কটা বীজপত্র থাকে? আমের বীজে আমরা বলবো 2টি বীজপত্র থাকে। তারপরে অভিশোভনের জন্য ড্যাশ পর্দার প্রয়োজন। অভিশোভনের জন্য আমরা বলবো অর্ধভেদ্য পর্দার প্রয়োজন।
অভিশোভনের জন্য অর্ধবেদ্য পর্দার প্রয়োজন। তারপরে 3 রূপান্তরিত কাণ্ড দেখা যায় কোন উদ্ভিদে? রূপান্তরিত কাণ্ড দেখা যায়, এটা আমরা বলবো এটা আলু। তাহলে আলু গাছে রূপান্তরিত কাণ্ড দেখা যায়। ফুলের কোন স্তবক কীটপতঙ্গকে আকর্ষণ করে? ফুলের, মনে রাখতে হবে, দলমণ্ডল। ফুলের দলমণ্ডল কীটপতঙ্গে আকর্ষণ করে। তারপরে আমরা 3 পেয়ে যাব, সেটা হলো মিদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে? দেখো, দেখে নাও, মিদভেদী অঙ্কুরোদ্গম কাকে বলে? দেখো, যে প্রকার অঙ্কুরোদ্গমে বীজতক ফাটিয়ে ওপরে ওঠে তাদের মিদভেদী অঙ্কুরোদ্গম বলে। যে সকল অঙ্কুরোদ্গমে বীজতক ফাটিয়ে ওপরে ওঠে তাদের আমরা বলবো মিদভেদী অঙ্কুরোদ্গম। যেমন কুমড়ো, তেঁতুল, বিন, তুলা, এগুলো সব উদাহরণ হলো। তারপরে আমরা চলে আসছি 4 পত্র ফলক পত্রবৃন্তের কাজ উল্লেখ করতে বলছে। দেখো, পত্র ফলকের কাজ কি দেখে নাও। 4 পত্র ফলকের কাজ, 1 নম্বর হলো খাদ্য প্রস্তুত করা, 2 নম্বর হলো গ্যাসের আদান প্রদান করা, 3 নম্বর হলো বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদে বাষ্প আকারে জল নির্গত করে। তাহলে 1 নম্বর হলো খাদ্য তৈরি করা, 2 নম্বর হলো গ্যাসের আদান প্রদানে সাহায্য করা, 3 নম্বর হলো বাষ্পমোচন প্রক্রিয়ায় উদ্ভিদ দিয়ে বাষ্প আকারে জল নির্গত করে। আর পত্রবৃন্তের কাজ কি দেখে নাও। পত্রবৃন্তের কাজ হলো, 1 নম্বর হলো পত্র ফলককে ধরে রাখে। পত্রবৃন্ত হলো পত্র ফলককে ধরে রাখে। 1 নম্বর পয়েন্ট পত্র ফলককে ধরে রাখে। 2 নম্বর পয়েন্ট হলো জল ও খাদ্য পরিবহন করে। তাহলে পত্র ফলককে ধরে রাখে আর জল ও খাদ্য পরিবহন করে, এটা হলো পত্রবৃন্তের কাজ। এরপর দেখো, চলে আসছি 4 2 সেটা হলো বীজের অঙ্কুরোদ্গমের জন্য কি কি শর্তের প্রয়োজন। দেখো, তোমাদের জন্য সুন্দর করে উত্তরটা করা আছে। বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি হলো জল, অক্সিজেন, তাপমাত্রা। তাহলে বীজের অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্তগুলি হলো জল, অক্সিজেন, তাপমাত্রা। আর জীবনবিজ্ঞানের আজকে লাস্ট প্রশ্ন, ব্যাপনের উদাহরণ দিতে বলছে। ব্যাপনের উদাহরণ দেখো, একটি গ্লাসে পরিষ্কার জল নিয়ে তাতে 1 ফোঁটা লাল কালি ফেলা হলো। দেখা যাবে লাল কালিটা আস্তে আস্তে সমগ্র জলে ছড়িয়ে পড়ছে। এটা হলো ব্যাপনের উদাহরণ। অর্থাৎ একটা গ্লাসে পরিষ্কার জল নেওয়া হলো, তাতে লাল কালি দেওয়া হলো, 1 ফোঁটা লাল কালি দেওয়া হলো। দেখা যাবে লাল কালিটা গ্লাসের সমগ্র জলে ছড়িয়ে পড়ছে। তাহলে এটা কোন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ছে? এটা ব্যাপন প্রক্রিয়ায় ছড়িয়ে পড়ছে। তাহলে এটাই হলো একটা ব্যাপনের উদাহরণ। যে আমরা 11 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম ভৌতবিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের পোর্শনে। আজকে আমরা 11 নম্বর স্কুলটা, আর সেটা হলো 202 এবং 203 পেজে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স পোর্শন সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে, যদি ভালো না লাগে ডিসলাইক করবে। আর তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা কোন ধরনের ভিডিও আরও বেশি বেশি চাও সে বিষয়ে কমেন্ট করতে ভুলবে না। আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করছি। পরের দিনে আবার পরের ভিডিও শুরু হবে।
তোমরা ভালো করে ছুটি কাটাও, ভালো করে বিভিন্ন ধরনের ভিডিও তোমরা দেখো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না। আমার পক্ষ থেকে অর্থাৎ এডুফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি।